জি লার্নিং হাবে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা যারা ক্লাস 12 সেমিস্টার 3 তে আছো তারা জানো যে আমাদের সিলেবাস আর খুব একটা বেশি বাকি নেই, ঠিক আছে। এই আগস্ট মাসের মধ্যে আমাদের সিলেবাস শেষ, ঠিক আছে। তারপর আমরা পুরো সেপ্টেম্বর মাস যতদূর সময় পাবো আমরা অনলি কোশ্চেন অ্যান্সারের মধ্যে থাকবো, যেই মেন নিটের কোশ্চেনের মধ্যে থাকবো। তো এর আগে আমরা তড়িৎ চুম্বকত্বের বায়ু স্যাভার্টের উপর একটা ওয়ান শট দিয়েছিলাম, আর অ্যাম্পিয়ারের সার্কিটাল লয়ের উপর একটা ওয়ান শট দিয়েছিলাম। টোটাল দুটো ওয়ান শট দিয়েছি, আর আজকে একটা দেবো। তাহলে এই চ্যাপ্টার মোটামুটি ভাবে বলা যায় যে শেষ। নেক্সট আমরা ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর একটা ওয়ান শট দেবো, যেটা তোমরা মেবি যে নিউ যে উইকটা আসছে এই উইকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ইএমআই এর উপর একটা ওয়ান শট আর এসি এর উপর একটা ওয়ান শট, তাহলে মোটামুটি সিলেবাস আমাদের শেষ। আর একটা চ্যাপ্টার পড়ে থাকলো যেখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, তো আজকে আমরা পড়তে যাচ্ছি প্রথম সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, যেটা আমাদের লরেন্জ ফোর্স বলা হয়। সেই লরেন্জ ফোর্সের উপর আমরা আজকে বিস্তারিত পড়বো। বাট তার আগে জেনে নিই কি ব্যাপারটা। বলছে চৌম্বক ক্ষেত্রে গতিশীল কোনো কণার ওপর সেই ক্ষেত্র একটি নির্দিষ্ট বল প্রয়োগ করে, আবার কোনো স্থির আহিত কণার ওপর ওই ক্ষেত্র কোনো বল প্রয়োগ করে না, ঠিক আছে। মানে এইখানে ধরো একটা প্লাস কিউ মানের একটা আধান আছে, আর এই দিক বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ওকে, সো যদি এই আধানটা স্থির থাকে তাহলে এই আধানটার ওপর ম্যাগনেটিক ফিল্ড কোনো বল প্রয়োগ করবে না। বাট যদি এই আধানটা গতিশীল অবস্থায় থাকে, ঠিক আছে, ধরো এই আধানটা এই দিক বরাবর কোন একটা কোণে গতিশীল অবস্থায় আছে, তো যদি এই আধানটা গতিশীল অবস্থায় থাকে তখন এর ওপর সেটা বলটা শূন্য হবে না, ও একটা বল প্রয়োগ করবে। তো সেটা আমাদের লরেঞ্জ বলেছিল আজ থেকে 100 বছর আগে। এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে পড়বো। একটা কণা আছে, একটা আধান আছে, প্লাস কিউ মানের একটা আধান। এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, আর এটা আমাদের জেড অক্ষ। সো একটা কিউ মানের একটা আধান আছে, সেই আধানটা এই দিক বরাবর গতিশীল, এই দিক বরাবর মানে এক্স ওয়াই প্লেনে সে গতিশীল আছে। কি প্লেনে? এক্স ওয়াই প্লেনে কণাটা গতিশীল আছে। একটা প্লাস কিউ মানের একটা আধান ভি বেগে এখন গতিশীল আছে এক্স জেড যে প্লেনটা সেই প্লেনে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে। এটা কত? এক্স অক্ষের সাথে থিটা কোণ করে একটা প্লাস কিউ মানের একটা আধান গতিশীল অবস্থায় আছে, আর এক্স অক্ষ বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে বি। ওকে, তাহলে এই আধানটা যখন গতিশীল আছে তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে মানে বি, এই আধানটার ওপর একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে। সো এই যে বলটা প্রয়োগ হচ্ছে, এই বলটার মান ডিপেন্ড করছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে সমানুপাতিক। মানে ম্যাগনেটিক ফিল্ড যত শক্তিশালী হবে ওই ম্যাগনেটিক ফিল্ডটা আধানের ওপর তত বেশি বল প্রয়োগ করবে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে আমাদের আধানটার উপর তত বল প্রয়োগ হবে। এবার আধান যখন গতিশীল আছে তার মানে কি হচ্ছে? সেখানে কারেন্ট তৈরি হচ্ছে। আধান গতিশীল থাকলেই কারেন্ট হয়, আর কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সো কারেন্ট যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে মানে এই আধানটা চলমান অবস্থায় থাকার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, আর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা এর উপর বেশি বল প্রয়োগ করবে। ওকে, এই ম্যাগনেটিক ফিল্ডটা একটা ফোর্স অ্যাপ্লাই করবে এই কিউ আধানটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো সেটা আর এই ফোর্স এরা পরস্পর কি হয়? সমানুপাতিক হয়। আধানের উপর সমানুপাতিক বলা হয়। আধানের মান যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ডটার শক্তিশালী তত হবে। তাহলে যত বেশি আধানের মান, কিউ আধানটা তত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। একটা স্ট্রং ম্যাগনেটের কাছে, মানে যে নর্মাল ম্যাগনেট আমরা পাই বাড়িতে স্পিকারের পেছনে, ওই ম্যাগনেটের কাছে একটা ছোট ম্যাগনেট নিয়ে আসো, ও অতটা আকর্ষণ বা বিকর্ষণ বল দেখবে প্রয়োগ করবে না। বাট যদি ওই ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটটার কাছে বড় একটা চৌম্বকের কাছে একটা বড় চৌম্বক নিয়ে আসো, দেখো ওদেরকে ছাড়াতে তোমাকে বেশি কষ্ট করতে হয়, বা ওদেরকে বিকর্ষণটা দেখবে বেশি পাওয়ারফুল হয়। দেখবে ওদেরকে আকর্ষণ করাবে উত্তর দক্ষিণ মেরু দিয়ে ছাড়ানোর চেষ্টা করে দেখবে বেশি বল প্রয়োগ করতে হয় তোমাদের। তার মানে দুটো ম্যাগনেট যদি অনেক শক্তিশালী হয় তাদেরকে দূরে সরাতে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। কাছে যখন আসবে অনেক বেশি বল তারা একে অপরকে প্রয়োগ করে। সেই জন্য এফ সমানুপাতিক কিউ হচ্ছে। কি জন্য হচ্ছে সেটা বললাম, যে কিউ আধানটা গতিশীল আছে তার জন্য কারেন্ট তৈরি হচ্ছে, সেই কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, আর আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তো আগেই আছে যেটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সেজন্য এফ সমানুপাতিক কিউ। এবার এইখানে ধরো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এই দিক বরাবর। এখন একটা প্লাস কিউ মানের আধানকে যদি এই ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি দেওয়া হয় এর ওপর কোনো বল প্রয়োগ হয় না। যদি উল্টো দিকে দেওয়া হয় তাহলেও কোনো বল প্রয়োগ হয় না। কিন্তু যদি 90 ডিগ্রিতে, ধরো উপরের দিকে আধানটা গতিশীল আছে বা নিচের দিকে আধানটা গতিশীল আছে, তখন এই এফটা
ম্যাক্সিমাম হয়, এই দুটো ক্ষেত্রে এফ এর মান ম্যাক্সিমাম হয়। শুধু 90 ডিগ্রিতে যদি থাকে তাহলে কিন্তু এই এফটা ম্যাক্সিমাম হয়, মানে ম্যাগনেটিক ফিল্ডটা ওই আধানটার উপর সব থেকে বেশি বল প্রয়োগ করে। বাট যদি আধানটার গতির অভিমুখ আর ম্যাগনেটিক ফিল্ডের গতি, ম্যাগনেটিক ফিল্ডের যে অভিমুখ, এরা দুজন পরস্পর 0 ডিগ্রিতে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এরা কোনো বল একে অপরকে প্রয়োগ করে না। তো এখানে এই যে বেগটা আছে, এই বেগের দুটো অভিমুখ আমি এখানে আঁকতে পারি, দুটো অভিমুখ আমি আঁকতে পারি। একটা এক্স অক্ষ বরাবর অভিমুখ আঁকতে পারবো, যেটা হবে আমাদের ভি কস থিটা, কারণ ওইদিকে থিটা কোণ করে আছে। আর একটা জেড অক্ষ বরাবর আমি আঁকতে পারবো, যেটা হবে আমাদের ভি সাইন থিটা। ওকে, এবার তোমরা আমাকে বলো এই দুটোর মধ্যে ভি কস থিটা আর ভি সাইন থিটার মধ্যে কোনটা দায়ী হবে, কার জন্য বল প্রয়োগ হবে? অবশ্যই ভি সাইন থিটা, এই দিকে যে গতির অভিমুখ সেটার জন্য, কারণ ভি কস থিটা আর বি এরা পরস্পর 0 ডিগ্রিতে মানে সমান্তরালে আছে, সো কোনো বল ওখানে প্রয়োগ হবে না। তাহলে এফ সমানুপাতিক ভি সাইন থিটা আছে, ভি সাইন থিটা। তাহলে এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2, আর এটা আমাদের ইকুয়েশন নাম্বার 3। এই তিনটে ইকুয়েশনকে যদি আমরা একত্রিত করি যে এফ সমানুপাতিক বি, এফ সমানুপাতিক কিউ আর এফ সমানুপাতিক ভি সাইন থিটা, তাহলে আমরা পাবো এফ সমান, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে একটা ধ্রুবক আনি বি কে আর বি কিউ ভি সাইন থিটা, যেখানে এই কে এর মানটা 1, কেটা কি একটা সমানুপাতিক ধ্রুবক, এর মান হয় 1, তাহলে বি কিউ ভি সাইন থিটা এটা হয়ে গেল। আর এখানে কে সমান 1, এটা জাস্ট একটা ধ্রুবক, একটা সমানুপাতিক ধ্রুবক, এখানে কেটাকে নেওয়া হয়েছে। এবার আমাকে দেখো এখানে এই সূত্রটার ভেক্টর রূপও হয়, যেটা হয় এফ সমান, আমি যদি কিউটাকে বাইরে নিই, কিউটাকে যদি বাইরে নিই তাহলে হয় ভি ক্রস বি, তাহলে ভি আর বি এর মধ্যবর্তী যে কোণ সেটাই হচ্ছে থিটা, তাহলে ভি ও বি এর অভিমুখের মধ্যে কোণ, ঠিক আছে, এদের দুজনের যে অভিমুখ, অভিমুখের মধ্যে কোণ, অভিমুখের কোণটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে। এবার আমি যে ছবিটা এঁকেছি আর এই দিক বরাবর গতিশীল আছে আধানটা, সো এই দিক বরাবর যদি আধানটা এই দিক বরাবর গতিশীল থাকে তাহলে আর ভি আর এই দিকটা হচ্ছে বি, ঠিক আছে, তাহলে ভি থেকে বি তে যেতে হলে আমাদের এইদিকে যেতে হবে। এবার ক্রস প্রোডাক্ট মানে ভি থেকে বি, তাহলে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে এই আমার লাইনটা, এই আমার হাতের যে পেনটা আছে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি, তোমাদের দিকে আমি রাখলাম। আর এই কোণ বরাবর আছে আমাদের ভিটা, তো ভি থেকে বি তে আমি যদি থাপ্পড় মারি তাহলে বুড়ো আঙুলটা ওপরের দিকে যাচ্ছে, তাহলে আমাদের ফোর্সের ডাইরেকশনটা হবে উল্টো দিকে মানে ওপরের দিকে, ভি ক্রস বি ওপরের দিকে। এই সূত্রটা, এই দুটো জিনিস তোমরা অবশ্যই কিন্তু মাথার মধ্যে রেখে দিও, এই দুটো জিনিস যে এফ সমান হয় বি ভি কিউ সাইন থিটা, আর এদের যদি ভেক্টর রূপ হয় তাহলে ভি ক্রস বি। এবার দেখো ভি আর বি যদি 0 ডিগ্রি হয়, ঠিক আছে, যেটা সমান্তরালে বললাম, যদি থিটার মান, থিটা যদি 0 হয়, থিটা যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তখন দেখো এফ সমান 0 দিতে পারি, কোনো বল প্রয়োগ হবে না। বা যদি যদি কণাটা স্থির অবস্থায় থাকে তখনও দেখো এফ সমান 0, এটাই তো লরেন্স বলেছিল, লরেন্স তো এটা দেখেছিল যে গতিশীল না থাকলে কোনো বল প্রয়োগ হচ্ছে না। বাট 3 নম্বর কেসটা যদি কিছুটা বল প্রয়োগ হয়, যদি কিছুটা বল প্রয়োগ হয় মানে যদি থিটার মান 90 ডিগ্রি হয়, যদি থিটা 90 ডিগ্রি হয় তখন এফ সমান হচ্ছে বি কিউ ভি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম মান। এটা কি, এটা হচ্ছে ম্যাগনেটিক আধানটার উপরে যে চুম্বকীয় যে বল সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম মান বি কিউ ভি সাইন থিটা। ওকে, এবার নেক্সট আমাদের টপিক হচ্ছে, আচ্ছা এই সূত্রের উপর আমরা অঙ্কও কিন্তু করব। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে লরেন্জ বল। লরেন্জ বল কি, এখানে যেমন চৌম্বক ক্ষেত্রের উপর এই বলটা প্রয়োগ হলো, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা আধান থাকে তার উপর বল এফ সমান আমি কি লিখি, এফ সমান আমরা লিখি কিউ ইন্টু ই, তাহলে এফ সমান সেক্ষেত্রে আমি লিখবো কিউ ইন্টু ই, এটা লিখবো। ওকে, আর চৌম্বক ক্ষেত্রের জন্য এফ সমান হচ্ছে কিউ আর হচ্ছে ভি ক্রস বি, ভি ক্রস বি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড একটা চৌম্বক ভেক্টর রাশি, সেজন্য এটা এখানে এফ এর মাথাতেও দিয়ে দিলাম দুটো। এবার এই দুটোকে যদি একত্রিত করি, মানে ধরো একটা আধান গতিশীল আছে, সেখানে চৌম্বক ক্ষেত্র আছে আবার তড়িৎ ক্ষেত্র আছে। এবার ধরো এরকম কেস হয়েছে
যে একটা আধান এমন একটা জায়গাতে যাচ্ছে যেখানে তড়িৎ ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে, তখন এফ ই আর এম লিখলাম, ই ফর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর এম ফর ম্যাগনেটিক ফোর্স, তখন এই যে সূত্রটা সেটা হয়ে যায় কিউ ই প্লাস দুটো একত্রিত যোগ হয়ে যায় দিয়ে কিউ ভি ক্রস বি হয়, এটা হয়ে যায় তখন সূত্র। এবার যদি আমি সেক্ষেত্রে কিউটা কমন নিই, তাহলে কিউটা কমন নিই তখন ই প্লাস ভি ক্রস বি হয়, কি বললাম, ভি ক্রস বি, এটাই হচ্ছে লরেঞ্জ বল। ঠিক আছে, এই যে রাশিমালাটা লিখলাম এটা হচ্ছে লরেঞ্জ বলের রাশিমালা। এখানে ই ভি আর বি এরা যদি পরস্পর লম্ব থাকে, এরা যদি লম্ব থাকে, লম্ব হলে এরা যদি সবাই পরস্পর লম্ব হয় তখন এফ ই এম এটা ম্যাক্সিমাম হয়, এফ ই এম এর মান তখন হয় ম্যাক্স। ওকে, এটা জিনিসটা মাথায় রেখে দিও, লরেঞ্জ বল কখন ম্যাক্সিমাম হয়, যখন ই ভি আর বি এরা পরস্পর লম্ব হয়। আর এদের মধ্যবর্তী যে রাশিমালাটা, লরেঞ্জ বলের রাশিমালাটা হচ্ছে এটা। চৌম্বক ক্ষেত্রে একটা আধান যদি গতিশীল হয়, আধান না বলে কণা বললে বেশি ভালো হবে, ইলেকট্রনও যেতে পারে, প্রোটনও যেতে পারে, তো গতিশীল থাকলে তার উপর যে বল প্রয়োগ হয় সেটা বি কিউ ভি সাইন থিটা। নেক্সট আমাদের টপিক হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রে একটি পরিবাহী তার। ধরো এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, এইদিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই দিক বরাবর এখানে একটা এরকম না বলে এখানে ধরো চৌম্বক ক্ষেত্র আছে, ক্রস, এরকম একটা ক্রস দিয়ে দিলাম, সেখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে। এবার এই চৌম্বক ক্ষেত্রে আমি একটা তারকে রেখেছি, কারেন্ট যাচ্ছে এরকম একটা তারকে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে, এটা একটা তার। সো এই যে তারটাকে আমি রেখেছি, এই তারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, কারেন্ট যাচ্ছে ধরো আই, এখানে চৌম্বক ক্ষেত্র আছে বি। সো এই তারটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, মানে একটা তার একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, তখন তার উপর একটা ফোর্স ক্রিয়া করে, ঠিক আছে, একটা বল ক্রিয়া করে, বলটার মান হয় বি আই এল সাইন থিটা, বিল সাইন থিটা। ওকে, এটা হয় সেই বলটা, এখানে ভেক্টর সাইনটা না দিলেও হতো। তো এই যে বলটা প্রয়োগ হয়, এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমরা ডেরিভেশন করবো এক্ষুনি একটা। এটা কখন প্রয়োগ হয়, মানে এই সূত্রটা কখনকার, যখন একটা সিঙ্গেল তার আছে আর একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তারটা রাখা আছে, এখানে যে থিটাটা, সেই থিটাটা হচ্ছে বি আর আই এর মধ্যবর্তী কোণ। থিটাটা কি, থিটা হচ্ছে বি ও আই এর কোণ, বি ও আই এর মধ্যে কোণ যদি বলি তাহলে সেটা হচ্ছে থিটা, বি ও আই এর মধ্যে কোণ। আমি কি করব, আমি দুটো তার নিচ্ছি এখানে। সো এই একটা ওয়্যার, আচ্ছা এই একটা ওয়্যার নিলাম, আর এর পাশেই আর একটা ওয়্যার নিলাম। তো দুটো ওয়্যার আমি এখানে নিয়ে নিলাম। কি ঘটনা ঘটছে, এই তারটায় ধরো কারেন্ট যাচ্ছে I1, ওকে, আর এই ডান দিকের যে তারটা আছে, এই তারটা দিয়ে কারেন্ট যাচ্ছে ধরো I2। সো দুটো ওয়্যার, দুটো কারেন্ট যাচ্ছে, এই দুটো ওয়্যারের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। সো I1 টার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে ও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, I2 টার মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছে, সেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তাহলে I1 টা দুটোই ইনফাইনাইট তার। সো ইনফাইনাইট যদি তার হয়, সো এইখান থেকে এটা যদি ইনফাইনাইট, মানে I1 টার জন্য আমি এখানে ম্যাগনেটিক ফিল্ডটা আঁকি, সো এর ম্যাগনেটিক ফিল্ডটা কেমন থাকবে, এরকম, ঠিক আছে, এটা হচ্ছে এর ম্যাগনেটিক ফিল্ড, এইদিকে কারেন্ট যাচ্ছে। সো আমি রাইট হ্যান্ড রুল যদি এখানে অ্যাপ্লাই করি, বুড়ো আঙুলটা কারেন্টের ডাইরেকশন, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই জায়গাতে ভেতরে প্রবেশ করছে আর এই জায়গাতে বাইরে বেরিয়ে আসছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, সেম এবার I2-র জন্য আমি যদি বলি, তাহলে I2-র এখানে যদি আমি এখানে লুপ আঁকি, মানে লুপ কল্পনা করি, I2 লুপটা আছে এখানে, যদি আমি ওপর দিকে যদি আমি I এরটা দিই, তাহলে I1 যেখানে লেখা আছে তার জন্য ক্রস আর এর জন্য ডট। ওকে, তো এইটা হয়ে গেল, আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পেয়ে গেলাম। এটা ধরো আমার B1 আর এটা ধরো আমার B2। তাহলে এই I1 টার ওপর যে ম্যাগনেটিক ফিল্ডটা বল প্রয়োগ করছে তার কারণটা কোনটা, এই B2টা। আর I2-র ওপর যে ম্যাগনেটিক ফিল্ডটা বল প্রয়োগ করছে তার কারণ কোনটা, B1টা। তার আগে এই যে I1 মানে হচ্ছে এই যে প্রথম যে ইনফাইনাইট ওয়্যারটা আছে, এর ম্যাগনেটিক ফিল্ড বি এর মান কত হয়, এর মান হয় মিউ নট I বাই 2πr। একটা অসীম দৈর্ঘ্যের তার থেকে আর দূরত্বে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়, তার সূত্র হয় মিউ নট I বাই 2πr। বাট এখানে কারেন্ট কত যাচ্ছে, I1, সেজন্য আমি এটাতে I1 লিখলাম, আর B2-র মান আমি লিখলাম মিউ নট
তার সাথে I2 বাই 2 পাই আর। ওকে, তাহলে B1 বেরোলো, আমার B2 বেরোলো। এবার F সমান কি সূত্র দেখলাম, F সমান হচ্ছে BI L সাইন থিটা। এবার সমস্যা দেখো, BI তো হবে কিন্তু এলটা আমি কত ধরবো, ইনফাইনাইট যদি ধরি এখানে, তার মানে এখানে কত হবে, তখন 0 হয়ে যাবে, ইনফাইনাইট ধরলে 0 হয়ে যাবে। তাহলে এখানে এল এর মানটা আমরা ধরবো একক, ঠিক আছে, একক দৈর্ঘ্যে আমরা ফোর্সটা বের করব, একক দৈর্ঘ্যে। তারপরে আমাদের যদি বলে 50 মিটার দৈর্ঘ্যের ফোর্স, তাহলে 50 মিটার দিয়ে গুণ, যদি বলে 20 মিটার দিয়ে 20 মিটার একটা তার আছে তার উপরে ফোর্স, তাহলে 20 মিটার, তখন 20 দিয়ে গুণ। বাট এখন আমরা একক দৈর্ঘ্য করব। তাহলে প্রথম F1 মানে এই I1 তারটার উপরে কত ফোর্স প্রয়োগ হচ্ছে সেটা আমি লিখবো। তাহলে I1টাতে ফোর্স কে প্রয়োগ করছে, মানে কোন ম্যাগনেটিক ফিল্ডটা প্রয়োগ করছে, B2 ম্যাগনেটিক ফিল্ডটা প্রয়োগ করছে। তাহলে B2 ইনটু I মানে I1 যে কারেন্টটা যাচ্ছে, মানে প্রথম তারটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে I1 ইনটু এলটা কত 1। এবার থিটাটা কি বললাম, বি আর আই এর মধ্যে কোণ। তাহলে এখানে বিটা যাচ্ছে ভেতরের দিকে, সরি এইটার জন্য বলছি, সো বিটা ভেতরের দিকে আর কারেন্টটা উপরের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে সাইন 90, এটার জন্য সাইন 90 ডিগ্রি। তো দুটোর জন্যই সাইন 90 ডিগ্রি, ভেতরের দিকেও যাক আর বাইরের দিকে আসুক, যদি তার লম্বভাবে থাকে তাহলে দুটোর জন্যই থিটা মান 90 ডিগ্রি, হ্যাঁ থিটা মান 90 ডিগ্রি হচ্ছে। সো B2 মান এখানে লেখা আছে মিউ নট ইন্টু I2, মিউ নট ইন্টু I2 বাই 2 পাই আর, 2 পাই আর তার সাথে I1 গুণ। এবার F2 যখন যদি আমি নির্ণয়, সরি F1 যদি আমি নির্ণয় করি, F1 তাহলে F1 মানে, সরি F2 তো F1 তো হয়ে গেল, F2 যদি নির্ণয় করি, F2 মানে এই I2 তারের ওপর বল প্রয়োগ করবে। কে বল প্রয়োগ করবে, যার ক্ষেত্রের মধ্যে আছে, কোন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে ও, এই B1 এর মধ্য দিয়ে আছে ও, B1টা এখানে প্রয়োগ করবে। সো প্রথম B1 ইনটু তারপরে I1, কিন্তু এখানে I1 তো হবে না, F2 যে এই যে দ্বিতীয় যে তারটা নিচ্ছি ওর ওপরে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2 ইনটু একক দৈর্ঘ্য বলেছি সেজন্য মানে এলটা 1 আর সাইন 90 ডিগ্রি এটা ক্ষেত্রেও, কারণ এখানে I আর যে আমাদের কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডাইরেকশন 90 ডিগ্রি, তাহলে কারেন্ট যাচ্ছে ওপরের দিকে আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের ভেতরের দিকে প্রবেশ করছে, সরি ম্যাগনেটিক ফিল্ড আমাদের বাইরের দিকে, মানে তোমাদের যে খাতা আছে, আমার তো ল্যাপটপ আছে, খাতা থেকে বাইরের দিকে সোজা সামনের দিকে আসছে, তাহলে 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে ভেতরের দিকে যাচ্ছে। এবার F2 এর মান তাহলে কত, B1 এর মান মিউ নট I2, সরি মিউ নট I1 বাই 2 পাই আর, আর এখানে I2 আছে, সো সেই I2টা এর সাথে গুণ। এবার দেখো F1 আর F2 পরস্পর সমান হয়ে গেছে, তাহলে সমান আমি F1 লিখতে পারি। এইটা হয়ে গেল একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি দুটো পরিবাহী তার থাকে তাদের উপর ক্রিয়াশীল বল, এরা পরস্পর সমান হয়, F সমানুপাতিক কি হয় 1/r। যদি F আর R এর মধ্যে একটা গ্রাফ এক্ষেত্রে আমরা আঁকতে পারি, এটা হচ্ছে F আর এটা হচ্ছে R, এর গ্রাফটা থাকবে এই টাইপের, ঠিক আছে, ব্যস্তানুপাতিকের গ্রাফ যেমন হয় ঠিক সেরকম। এর উপরে এই সূত্রের উপরে কিন্তু আগের বারে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে। এবার এই যে মিডিল পয়েন্টটাই, এই যে যদি দুটো তার একই দিকে থাকে, যদি কারেন্টের ডাইরেকশন একই দিকে থাকে, I1 ও I2 একই অভিমুখে থাকে, একই অভিমুখ, তাহলে জেনে নিও এই যে এই Fটা আকর্ষণধর্মী হবে, তার দুটো পরস্পরকে আকর্ষণ করবে। বাট যদি I1 আর I2টা বিপরীতে হয়, I1 আর I2টা যদি বিপরীত হয় তাহলে Fটা বিকর্ষণধর্মী হবে। এই দুটো জিনিস এটা মাথার মধ্যে রেখে দিও। এবার এই I1 এর জন্য I2তে যে ম্যাগনেটিক ফিল্ডটা এবার তৈরি হবে আকর্ষণ বিকর্ষণের পর, আর এই I2 এর জন্য I1 এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা দেখতে ঠিক এই টাইপের থাকবে, যেটা তোমরা মাথার মধ্যে রেখে দিও এই জিনিসটা, ঠিক আছে। সমমুখী সমান্তরাল তড়িৎবাহী পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র এটা, যার মিডিল পয়েন্টে কোনো কিছুই থাকবে না, ঠিক আছে। এটার ক্ষেত্রে মিডিল পয়েন্টে এর কিচ্ছু থাকবে না, এর সাইডে থাকবে। সো এই দুটো জিনিস, মানে এই দুটো ছবিকে ভালো করে মাথার মধ্যে রেখে দিও, কারণ MCQতে দিতে পারে যে দুটো তারের মধ্যে একই দিকে কারেন্ট যাচ্ছে, নিচের কোন ছবি চারটে হবে, চারটের মধ্যে যেগুলো দুটো তোমাকে দেবে, সেই জন্য এইটা তোমাদের ইম্পর্টেন্ট। HS সেমিস্টার 3,
ঠিক আছে, জন্য তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম এটা। এবার আমরা ছোট ছোট কিছু কোশ্চেন করব। প্রথম কোশ্চেন এটা দেখো, কি বলা হচ্ছে, একটি আলফা কণাকে যেখানে ভিটা বলা হচ্ছে মানে বেগটা বলা হয়ে গেছে, যেটা হচ্ছে 3 × 10⁵ আই ক্যাপ বলা হয়েছে। আর কি বলা আছে, আর বলা হয়েছে বি এর মান, সো বিটা বলা হয়েছে 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ, 0.3 জে ক্যাপ। ওকে, এটা টেসলাতে বলা হয়েছে আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে বলা হয়েছে। নেক্সট আমাদের যেটা হচ্ছে আলফা কণার আপেক্ষিক আধান, তো জেনে নিও আপেক্ষিক আধান মানে কিউ বাই এম এর কথা বলা হয়েছে। ঠিক আছে, আলফা কণা বা ইলেকট্রন যখনই আপেক্ষিক আধান বলে সেটা এম দিয়ে ডিভাইড করতে হয়। সেখানে দেখো একক দেখো কুলম পার কেজিতে দেওয়া আছে, সো সেটা হচ্ছে 4.8 × 10⁷, সবই ঠিক আছে। এবার ত্বরণ নির্ণয় করতে বলেছে, ত্বরণ। এবার দেখো নিউটনের সূত্র যেটা আমি জানি সেটা হচ্ছে H সমান এম এ, সো এমটা তো আমরা জানি। এবার এফ এর মানটা এফ সমান কি হয়, কিউ ইন্টু ই হয়। ঠিক আছে, সো সেখান থেকে তো কিউ বাই এম করলে পাওয়া যাবে, এর মানটা আমরা বেরিয়ে যাবে, এটা বুঝতে পারছি। এফ এর মানটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এফ সমান আমরা জানি কিউ আর এটা হয় ভি ক্রস বি, ভি ক্রস বি। তোমাকে এখানে ক্রস প্রোডাক্ট করতে হবে না, মানে যদি ভি এর জন্য 3টে দেওয়া থাকতো, আই প্লাস জে প্লাস কে দেওয়া থাকতো, আর বি এর জন্য আই প্লাস জে প্লাস কে করতে হতো, তখন ডিটারমিনেন্ট টেনে আমরা করতাম। বাট এখানে ওরকম করতে হবে না, জাস্ট আই এর সাথে জে করে দাও, কারণ আই ক্রস আই যদি আমি করি 0 হবে সেটা, কারণ দুটো পরস্পর সমান্তরাল, মানে আই ক্রস আই মানে সেটা সাইন থিটাতে আসে, সাইন 0তে কত 0, সেজন্য আই আর জে নেবো শুধু আমি। তাহলে 3 এটার সাথে এটা শুধু জাস্ট একটা গুণ করে দাও। কিউর মানটা আমাদের এখানে বলে দিয়েছে, কিউ মান আমাদের বলে দেয়নি, সো কিউ মান আমি এখানে বসালাম না, কিউ ইন্টু ভি ক্রস বি যদি করি তাহলে 3 এর সাথে এটা, সরি 3 এর সাথে এটা, তো 0.9, সো 0.9 × 10⁵ আই ক্রস জে মানে এখানে কে আসবে। ঠিক আছে, আই ক্রস জে মানে কে আসে, এইটুকু জানো, এইটাও আই, এটা জে, তারপরে হয় কে। ঠিক আছে, এইদিকে ক্লকওয়াইজে যদি ঘোরা হয় আই এর সাথে জে ক্রস করলে কে আসে, সেজন্য এটা কে লিখলাম। দেখো এই এফ এর জন্য এই মানটা আমি যদি বসাই, এফ এর জন্য যদি এই মানটা বসাই, যেটা হচ্ছে কিউ ইন্টু 0.9 × 10⁵, মুছে দিলাম, কে ক্যাপ যদি বসাই, তার সাথে কে ক্যাপ আছে সমান এম ইন্টু এ। এই এমটা যদি তলায় নিয়ে যাই, এই এমটা যদি তলায় নিয়ে যাই, তাহলে দাঁড়াবে কিউ বাই এম ইন্টু 0.9 × 10⁵ কে ক্যাপ, এটা সমানই আমাদের ত্বরণ। এবার এই যে কিউ বাই এম এর মানটা বলে দেওয়া আছে 4.8 × 10⁷, তাহলে 4.8 × 10⁷ ইন্টু 0.9 × 0.5 কে ক্যাপ, যেটা গুণফল করবে সেটা আসবে অপশন এটা চলে আসবে ক্ষেত্রে, 0.9 × 10⁵ হবে এটা, সো 10⁵ করে দেবে এটা, তাই 10⁵। দুটি সুদীর্ঘ ঋজু সমান্তরাল পরিবাহী আছে, সো দুটো তার আছে এখানে, এই একটা তার, ওকে ডান, আর একটা তার আছে এইখানে, আর একটা তার আছে, এই একটা তার আছে, ভালো কথা। এবার এই তারটার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই তারটার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এই তারটার মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এটা ওরা বলছে দুটো তারকে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখা হয়েছে, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত, 20 সেন্টিমিটার। ডান, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। ওকে, তার দুটিকে 20 সেন্টিমিটার ব্যবধানে রাখা হয়েছে। এবার বলেছে একটা সি তারকে এদের দুজনের মাঝে রাখা হয়েছে। ঠিক আছে, 15 সেন্টিমিটার দীর্ঘ, তো এদের দুজনের মাঝে আর একটা তারকে রাখা হয়েছে, সি তারকে, এটা হচ্ছে সি তার, এটা হচ্ছে এ তার, এটা হচ্ছে বি তার, আর এটা হচ্ছে সি তার, এবং সি তারে কারেন্ট যাচ্ছে একই অভিমুখে, বাট এখানে সি তারে কত কারেন্ট যাচ্ছে সেটা বলে দেয়নি, বাট আমরা এটাতে 10 অ্যাম্পিয়ারই ধরবো। ঠিক আছে, বলে দেয়নি এখানে, কোশ্চেন একটু গন্ডগোল আছে যে সি তারে কত কারেন্ট যাচ্ছে সেটা বলে দেয়নি। সো সব কটা তারের মধ্য দিয়ে আমরা এটুকু জানতে পাচ্ছি যে একই দিকে কারেন্ট যাচ্ছে। এবার আমি যদি এ সি কে যে বল দিচ্ছে যদি সেটা বার করি, সেটা ধরো আমি F1 ধরলাম, সেটা কি হবে মিউ নট ইন্টু I1 ইন্টু I2। এবার I0 এবং I2 দুটোর মান কত, 10 অ্যাম্পিয়ার করে, তাহলে 10 × 10 বাই 2 পাই ইন্টু আর, কতটা ডিস্টেন্সে, এবার কোথায় রেখেছে এবার সেটা দেখতে হবে, যে তার দুটিকে 20 সেন্টিমিটার ব্যবধানে রাখা হলো, 15 সেন্টিমিটার দীর্ঘ অপর একটি তারকে ঠিক মাঝখানে রাখা হলো, তার মানে এটা 10 সেন্টিমিটার।
এবার 10 সেন্টিমিটার তো হবে না, পরে অ্যাম্পিয়ার আছে, মানে এটা হবে 0.1। ঠিক আছে, এখানে জাস্ট মানটা বসাতে হবে। মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 10 10 100, আর নিচেই হবে 2 পাই ইন্টু 0.1। একটা জিনিস আমাদের এখানে গুণ করতে হবে। এই যে সূত্রটা আমরা কি বলেছিলাম, একক দৈর্ঘ্যে যদি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বলতো তাহলে 1 দিয়ে গুণ, এখানে 15 সেন্টিমিটার বলেছে তাহলে 0.15 দিয়ে এখানে একটা গুণ হবে। ঠিক আছে, এখানেও 0.15 দিয়ে একটা গুণ হবে। সো 0.15 দিয়ে একটা গুণ করবে, 3 ইন্টু 10⁻⁻5 নিউটন আসবে। এবার দেখো দুটো তার যেহেতু একই দিকে, ডাইরেকশন একই দিকে, তাহলে এ তার সি তারকে আকর্ষণ করবে, তাই তো, এর ডাইরেকশনটা এদিকে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের F1, মানে এ সি কে নিজের দিকে টানছে। প্রথমেই বললাম যে দুটো তারের ডাইরেকশন যদি একই দিকে থাকে তাহলে তারা আকর্ষণ করে। সেম ভাবে আমরা যদি F2 টা নির্ণয় করি তখন সবই সেম থাকবে, 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এর মধ্যে কত কারেন্ট 20 আর এখানে 10, তাহলে 200 হয়ে যাবে তখন ওটা। সো 200 ইন্টু 0.15 ভাজিত কত আছে, 2 পাই ইন্টু 0.1, 2 পাই ইন্টু 0.1 চলে আসবে 6 ইন্টু 10⁻⁻5 নিউটন, এবং বি তারের ডাইরেকশনটা ফোর্সটা এদিকে থাকবে, এও আকর্ষণ করবে। সো দুজন দুজনকে আকর্ষণ করবে। এবার যদি এফ যদি বের করতে হয় তাহলে দুটোকে বিয়োগ করতে হবে, কারণ দুটো ফোর্সের ডাইরেকশন আলাদা, তাহলে তখন আমরা F2 মাইনাস F1 করব। অবশ্য F1 মাইনাস F2 করা যেত, বাট যদি F1 টা বড় হতো, এখানে F2 টা বড় সেজন্য এটাই করলাম। সো উত্তর কত হবে, উত্তর হবে 3 ইন্টু 10⁻⁻5 নিউটন। সো 3 ইন্টু 10⁻⁵ অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তোমাদের আগের বারের পরীক্ষায় এসছে যে দুটো সমান্তরাল তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল F। সো এফটা কি হয়, F সমান হয় মিউ নট I1 I2 বাই দুটো তারের মধ্যে যে ডিস্টেন্স আর সেটা। এবার এফ ড্যাশটা আমাকে কি বলেছে, যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ, তাহলে মিউ নট তো একই থাকলো, I1টা থাকলো না, সেটা 2I1 হয়ে গেল, ডবল হয়ে গেল, আর I2টা 2I2 করে দেওয়া হলো, বাই 2 পাই ইন্টু কি আছে আর, আরটা কি মধ্যবর্তী দূরত্বের 3 গুণ, মধ্যবর্তী দূরত্ব কত আর, তাহলে আর তো আর থাকবে না, 3R থাকবে, তাহলে মিউ নট I1 ইন্টু I2 বাই 2 পাই আর বাই 2 পাই আর। সো 2 পাই আর যদি করি তাহলে উপরে দেখো 2 আর 2 থাকলো, তাহলে উপরে 2 আর 2 4, আর নিচে একটা 3, মানে 4/3, তাহলে হচ্ছে 4/3 ইন্টু এফ। সো 4/3 ইন্টু এফ, অপশন বি এটা কারেক্ট অ্যান্সার। এটা যার কোশ্চেন সে শীতে দিয়েছিল, যেটা তার ভুল হয়ে গেছে, তো উত্তরটা হচ্ছে 4/3 ইন্টু এফ। এই টপিকটা থেকে এই যে কোশ্চেন গুলো ছিল সেগুলো করিয়ে দিলাম। আর এই দুটো টপিক বায়ো স্যাভার্টের সূত্র থেকেও কোশ্চেন এসছে, তোমাদের অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র থেকেও কোশ্চেন এসছে, তাহলে এই টপিক 3টে কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এর নোট আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।